তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের বিষয়, শ্বসনের শারীরবৃত্ত। প্রথমত শ্বসন। শ্বসনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, সেটা হলো বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন। তাহলে চলো আগে আমরা জেনে নিই বহিঃশ্বসন বলতে কি বুঝি। তাহলে বহিঃশ্বসন বলতে বোঝানো হয় যে প্রক্রিয়ায় অক্সিজেন দেহের ভিতরে প্রবেশ করে ও বাইরে নির্গত হয়। তোমরা এখানে এই ছবিটির মাধ্যমে দেখতে পাচ্ছ এখানে যে এই লোকটি তোমার হচ্ছে গিয়ে একবার তার বায়ু গ্রহণ করছে এবং তারপরে সে ত্যাগ করে দিচ্ছে, তার মানে সে অক্সিজেন ভিতরে ঢুকাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দিচ্ছে। এই জিনিসটাকে আমরা বলি বহিঃশ্বসন। বহিঃশ্বসনের দুটো ভাগ, একটা হলো প্রশ্বাস আর একটা হলো নিঃশ্বাস। তাহলে দেখো প্রশ্বাসে কি হয়, অক্সিজেন ভেতরে প্রবেশ করে এবং নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়ে যায়। তাহলে আমরা আরো জেনে নিই প্রশ্বাস বলতে আমরা কি বুঝি। যে প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করি সেটাকে বলি প্রশ্বাস, আর যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেটাকে আমরা বলছি নিঃশ্বাস। এখানে তুমি দেখো প্রশ্বাসের একটা ছবি দেওয়া আছে আর নিঃশ্বাসের একটা ছবি দেওয়া আছে। তুমি খেয়াল করে দেখবা এই দুইটা ছবির মধ্যে কিছুটা পরিবর্তন আছে। কোথায় পরিবর্তন? দেখো এই জায়গাটায়, এই যে একটা মার্ক করা আছে এটাকে আমরা বলি মধ্যচ্ছদা। এটাকে কি বলি? মধ্যচ্ছদা। তাহলে দেখো প্রশ্বাসের ক্ষেত্রে মধ্যচ্ছদাটা একটু নিচে এবং নিঃশ্বাসের ক্ষেত্রে মধ্যচ্ছদাটা কিছুটা উপরে। তাহলে প্রশ্বাসের ক্ষেত্রে যেটা হয় মধ্যচ্ছদা নিচে নেমে যায় এবং নিঃশ্বাসের ক্ষেত্রে যেটা হয় মধ্যচ্ছদাটা কিছুটা উপরে উঠে যায়। দেখো এখানে অ্যারো চিহ্ন দিয়ে এটাই দেখানো হচ্ছে যে তোমার প্রশ্বাসের সময় মধ্যচ্ছদা নিচে নেমে যাচ্ছে এবং নিঃশ্বাসের সময় মধ্যচ্ছদাটা উপরে উঠে যাচ্ছে। তাহলে চলো এবার জেনে নিই অন্তঃশ্বসন বলতে আমরা কি বুঝি। অন্তঃশ্বসন হলো যে প্রক্রিয়ায় গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত হয়ে দেহে শক্তি উৎপন্ন করে সেটাকে আমরা বলি অন্তঃশ্বসন। তাহলে অন্তঃশ্বসনের বিক্রিয়াটা কি? আমরা জানি আমাদের কোষের মাইটোকন্ড্রিয়ায় তোমার হচ্ছে গিয়ে এই শ্বসন বিক্রিয়াটি সম্পন্ন হয় এবং তোমার হচ্ছে গিয়ে ফলশ্রুতিতে আমরা যেটা দেখতে পাই সেখানে হচ্ছে গিয়ে এটিপি তৈরি হয়। আমরা জানি আমাদের এটিপি হচ্ছে আমাদের জৈব মুদ্রা, এটার মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন কাজ করে থাকি আমাদের দেহে। তাহলে তোমার হচ্ছে গিয়ে এই প্রক্রিয়ায় যে এটিপিটা তৈরি হয় আমরা জানি যে আমাদের দেহে তোমার হচ্ছে গিয়ে 38 এটিপি তৈরি হয়, তাই না? দেখো 38 এটিপি, এবং এই 38 এটিপি এই যে তৈরি হচ্ছে এই প্রক্রিয়াটি কোন অংশে হচ্ছে, আমাদের কোষের কোন অংশে হচ্ছে? দুইটা অংশে মিলিয়ে হয়। প্রথমটা হলো মাইটোকন্ড্রিয়া এবং দ্বিতীয়টি হলো আমাদের সাইটোপ্লাজম। এই দুটো স্থান মিলিয়ে আমাদের হচ্ছে 38টি এটিপি তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে এবার আমরা জেনে নেই প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের ব্যাপারে। তাহলে প্রথমত এই ব্যাপারগুলো জানার আগে আমাকে যেটা জানতে হবে যে কিছু নাম জানতে হবে, কিছু অংশ জানতে হবে আমাদের দেহে। সেটা হচ্ছে প্রথমত মধ্যচ্ছদা। যে পর্দা আমাদের বক্ষ ও উদরকে পৃথক করে আমরা সেটাকে বলি মধ্যচ্ছদা। তাহলে তোমরা এখানে দেখো একটা ছবির মাধ্যমে এখানে দেখা যাচ্ছে এই যে এই অংশটি, দেখো এই যে লাল এই যে পর্দার মতো একটা পেশি, এটা কিন্তু আসলে মধ্যচ্ছদা কি? এটা হলো একটা পেশি। এই পেশিটা দেখো উপরে বক্ষ, এই অঞ্চলটা বক্ষ, এবং তোমার হচ্ছে নিচে এই অংশটা হচ্ছে উদর। তাহলে এই যে বক্ষ এবং উদর এই দুইটা অংশকে পৃথক করে রাখছে আমাদের এই মধ্যচ্ছদা। তারপরের টপিকটা হলো ইন্টারকোস্টাল পেশি। তাহলে আমাদের আরেকটা জিনিস এবার জানতে হবে ইন্টারকোস্টাল পেশি কি জিনিস। পৌরুষকার মাঝে যে পেশি শ্বসনে সাহায্য করে সেটাকে আমরা বলি ইন্টারকোস্টাল পেশি। আচ্ছা, তাহলে পৌরুষকা কি জিনিস? দেখো এই যে সাদা অংশগুলো আমাদের বক্ষের এখানে তোমার হচ্ছে কি সাদা অংশগুলো, এগুলোকে আমরা বলি পৌরুষকা। আর এই পৌরুষকার মাঝে দেখো এখানে মার্ক করা আছে, পৌরুষকার মাঝে এই লাল লাল অংশগুলো যে পৌরুষকার সাথে সংযুক্ত থাকে, লেগে থাকে সবসময়, সেগুলোকে আমরা বলি ইন্টারকোস্টাল পেশি। ঠিক আছে, এখানে একটা জিনিস জেনে রাখো, কোস্ট, এই কোস্টালের এই কোস্ট ওয়ার্ডটা দিয়ে আমরা যেটা বুঝাই সেটাকে আমরা বাংলায় পরশুকা বলি। আর ইন্টার মানে আন্ত, তার মানে তোমার হচ্ছে কি দুইটা পরশুকার মাঝখানে যে পেশিটা থাকবে সেটাকে আমরা বলবো ইন্টারকোস্টাল পেশি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসো আমরা জেনে নিই প্রশ্বাস কার্যক্রমটা কিভাবে হয়। তাহলে আমরা প্রথমত জানতে হবে যে প্রশ্বাস কার্যক্রমের জন্য আমাদের ব্রেইনে কেন্দ্র থাকে, যেটাকে আমরা বলছি প্রশ্বাস কেন্দ্র। আচ্ছা, এই প্রশ্বাস কেন্দ্র দুটো স্নায়ুর মাধ্যমে উদ্দীপনাটা পাঠাচ্ছে। প্রথমত সেটা হচ্ছে ইন্টারকোস্টাল স্নায়ু এবং দ্বিতীয়ত এটা হচ্ছে ফ্রেনিক স্নায়ু। তাহলে দেখো তোমার হচ্ছে ইন্টারকোস্টাল স্নায়ুটা কোথায় যাবে? যেহেতু নামের মধ্যেই আছে ইন্টারকোস্টাল, তাহলে এই স্নায়ুটা তোমার হচ্ছে কি ইন্টারকোস্টাল পেশিকে সাপ্লাই দিবে।
আচ্ছা, ইন্টারকোস্টাল পেশিতে যাওয়ার পরে ও কি করবে? ইন্টারকোস্টাল পেশির সংকোচন ঘটাবে। ও এমন একটা উদ্দীপনা নিয়ে আসবে যেখানে ও সংকোচন ঘটাচ্ছে। তাহলে দেখো, ইন্টারকোস্টাল পেশির যদি সংকোচন ঘটায় তাহলে এখানে কি হবে? পরশুকা উপরে উঠবে। কেন পরশুকা উপরে উঠে যাবে? খেয়াল করো, আমরা একটু আগে পড়েছি যে তোমার হচ্ছে গিয়ে ইন্টারকোস্টাল পেশির সাথে তোমার হচ্ছে গিয়ে আমাদের পরশুকাগুলো লাগানো থাকে। তাহলে পেশি যখন সংকোচন হবে তাহলে সাথে সাথে পরশুকাগুলো উপরে উঠে যাবে। এখানে দেখো ছবিটি অ্যানিমেশনের এখানে দেখো, খেয়াল করো, তোমার হচ্ছে গিয়ে পরশুকাগুলো বারবার উপরে উঠে যাচ্ছে। ওকে, আচ্ছা, পরশুকা উপরে উঠে গেলে আমাদের কি হবে? সম্মুখ পশ্চাৎ ব্যাসটা বেড়ে যাবে। সম্মুখ পশ্চাৎ ব্যাস কি? আমাদের বক্ষের অগ্র যে সামনের যে অংশটা এবং পিছনের অংশ, এই মাঝখানের যে পুরো গ্যাপটা, এখানে যে ব্যাসটা থাকবে এটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আসো ফ্রেনিক স্নায়ু। এই ফ্রেনিক স্নায়ুটা কোথায় যাবে? ফ্রেনিক স্নায়ুটা যাবে মধ্যচ্ছদাতে। আচ্ছা, মধ্যচ্ছদা সংকোচন হবে। মধ্যচ্ছদা সংকোচনের পর মধ্যচ্ছদাটা নিচে নেমে যায়। মধ্যচ্ছদা নিচে নেমে গেলে তুমি দেখো এখানে এই ছবিটাতে মধ্যচ্ছদাটা বারবার উপর থেকে নিচে নেমে যাচ্ছে এবং এখান থেকে বায়ুটা প্রবেশ করতেছে। তার মানে প্রশ্বাসে আমার কি হয়? মধ্যচ্ছদা নিচে নেমে যায় এবং এর ফলশ্রুতিতে আমাদের যেটা হবে সেটা হচ্ছে লম্বভাবে ব্যাসটা বেড়ে যাচ্ছে। তাহলে দেখো, মধ্যচ্ছদা যখন নিচে নেমে যাচ্ছে লম্বলম্বী ভাবে আমাদের ব্যাস বেড়ে যাচ্ছে এবং পরশুকা উপরে উঠে যাওয়ার কারণে আমাদের সম্মুখ পশ্চাৎ ব্যাসটা বেড়ে যাচ্ছে। এটাকে যদি আমি একটু এঁকে তোমাদেরকে বুঝাই তাহলে তুমি একটু খেয়াল করো। এখানে ধরে নাও এটা হচ্ছে আমাদের বক্ষের সামনের অংশটা আর এখানে হচ্ছে আমাদের পিছনের অংশটা। এদের মাঝখানে এই যে বক্ষ এবং উদরের মাঝখানে আমাদের হচ্ছে গিয়ে মধ্যচ্ছদাটা থাকে, এভাবে ছাতার নেয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমার হচ্ছে গিয়ে এখন যখন পরশুকাগুলো উপরে উঠে যাচ্ছে, দেখো এই যে আমাদের বামে যেটা ছিল পরশুকা উপরে উঠে যাচ্ছে, তাহলে পরশুকা উপরে উঠে গেলে কি হচ্ছে? এখান থেকে এই যে আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি, পরশুকাটা খানিকটা উপরে উঠে যাচ্ছে। ওকে, আর তোমার হচ্ছে গিয়ে যখন এই পাশে দেখো মধ্যচ্ছদাটা নিচে নেমে যাচ্ছে আমাদের বলা হচ্ছে, তাহলে মধ্যচ্ছদাটা এইভাবে একটু নিচে নেমে গেল। তাহলে তুমি দেখো কি হচ্ছে, আমাদের এই যে লম্বলম্বী ভাবে ব্যাসটা কিন্তু বেড়ে যাচ্ছে, উপর থেকে নিচে ব্যাসটা বেড়ে যাচ্ছে। আবার এখানে পরশুকা উপরে উঠে যাওয়ার কারণে আমাদের যে এই যে সামনে থেকে এখান থেকে পিছন থেকে সামনে এই যে সম্মুখ পশ্চাৎ ব্যাসটাও কিন্তু খানিকটা বেড়ে যাচ্ছে। এই দুটো ঘটনার কারণে আমাদের কি হচ্ছে? আমাদের হচ্ছে এই বক্ষ ব্যাসটি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সব দিক থেকে তোমার হচ্ছে গিয়ে এদিক থেকেও ব্যাস বেড়ে যাচ্ছে, এদিক থেকেও ব্যাস বেড়ে যাচ্ছে, তাহলে পুরো বক্ষের যে ব্যাসটা সেটাও বেড়ে যাবে। এবং বক্ষের ব্যাস বেড়ে গেলে কি হবে? বক্ষের আয়তন বেড়ে যাবে। অবভিয়াসলি তুমি বুঝতে পারছো যে ব্যাস বেড়ে যাচ্ছে, আয়তনও বেড়ে যাচ্ছে। এবং আয়তন বাড়ার সাথে সাথে দেখো প্লুরার উপর চাপটা কমে যাচ্ছে। তাহলে আগে এখানে তোমাকে জানতে হবে প্লুরাটা কি জিনিস। প্লুরা হচ্ছে আমাদের ফুসফুসের যে আবরণীটা থাকে, যে আবরণটা দিয়ে ফুসফুসটা আবৃত থাকবে, সেটাকে আমরা বলি প্লুরা। আচ্ছা, তাহলে এখন দেখো যে বক্ষের আয়তন বৃদ্ধির সাথে প্লুরার উপরে চাপটা কেন কমছে? তাহলে এটাকে যদি আমি একটু, এটা ফিজিক্সের ল, আমরা অনেক সময় আমরা ফিজিক্সের ল তোমরা পড়ে আসছো বা অনেক কিছু জানবা যে বয়েলের একটা সূত্র আছে। বয়েলের সূত্রতে বলা হয় V is inversely proportional to P, মানে আয়তনটা তোমার হচ্ছে গিয়ে চাপের ব্যস্তানুপাতিক। তার মানে এখানে তুমি একটা জিনিস খেয়াল করো যে যদি এই যে চাপটা যদি বেড়ে যায়, যেহেতু এটা ব্যস্তানুপাতিক, তাহলে চাপ যখন বেড়ে যাবে আয়তন কমবে, আর আয়তন যখন বেড়ে যাবে চাপটা কমে যাবে। তাহলে এখানে খেয়াল করো আয়তন বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের এখানে প্লুরার উপরে চাপটা কমে যাচ্ছে। আচ্ছা, প্লুরার উপরে যদি চাপ কমে যায় তাহলে আমাদের কি হচ্ছে? ফুসফুসের উপরে চাপটা কমে যাচ্ছে। আচ্ছা, ফুসফুসের উপরে চাপ কমে যাবে। এখন আবার খেয়াল করো, ফুসফুসের উপরে যদি চাপ কমে যায় তাহলে কি হবে? ফুসফুসের আয়তনটা বৃদ্ধি পাবে না। উল্টা জিনিস চিন্তা করো, যে চাপ কমে যাচ্ছে তাহলে আয়তন বেড়ে যাবে, কারণ ওরা ব্যস্তানুপাতিক। তাহলে ফুসফুসের উপরে যখন চাপটা কমে যাচ্ছে ফুসফুসের আয়তন বেড়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে অক্সিজেন ভিতরে প্রবেশ করবে, কারণ ভিতরে অনেক জায়গা হয়ে যাচ্ছে, জায়গা করে দিচ্ছে, তখন বাইরে থেকে বায়ুমণ্ডল থেকে অক্সিজেনটা ভেতরে প্রবেশ করবে এবং এভাবে করে আমাদের প্রশ্বাসটা সম্পন্ন হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই ফ্লোচার্টটা যদি মাথায় রাখতে পারো এবং এই ফ্লোচার্টটা যদি বুঝে থাকো তাহলে তোমরা ইজিলি প্রশ্বাসের প্রক্রিয়াটা সুন্দরভাবে পরীক্ষার খাতায় লিখতে পারবে এবং তোমাদের একটা ভালো কনসেপ্ট এখান থেকে গ্রহণ করতে পারবে। তাহলে এবার দেখো প্রশ্বাসের এখানে একটা
ছবির মাধ্যমে দেখো তোমরা হচ্ছে গিয়ে এখানে মধ্যচ্ছদা বারবার নিচে নেমে যাচ্ছে, তোমার হচ্ছে গিয়ে বক্ষ গহ্বরটা একটু বড় হয়ে যাচ্ছে, যার কারণে বাতাসটা তখন এখান থেকে এখানে তোমার হচ্ছে গিয়ে প্রবেশ করবে, বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে। আচ্ছা, এবার আসলে আমরা নিঃশ্বাস কার্যক্রমটা নিয়ে আসি। নিঃশ্বাস কার্যক্রমে কি হবে দেখো, ওখানে প্রশ্বাসের সময় ছিল প্রশ্বাস কেন্দ্র থেকে উদ্দীপনা আসছিল, এখন প্রশ্বাস কেন্দ্র বন্ধ হয়ে যায়, তার মানে কোনো উদ্দীপনা আর আসবে না, প্রশ্বাস কেন্দ্র একটা বন্ধ উদ্দীপনা চলে আসে, প্রশ্বাস কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে, ও কোনো সিগন্যাল দিচ্ছে না, যার কারণে কি হবে, এই সেম ওই একই পথের মতো একই পথ অবলম্বন করবে সে ইন্টারকোস্টাল স্নায়ু এবং ফ্রেনিক স্নায়ু দিয়ে উদ্দীপনাটা আর পরিবহন করবে না। তাহলে ইন্টারকোস্টাল স্নায়ু দিয়ে যখন পরিবহন করবে না, তাহলে খেয়াল করো ইন্টারকোস্টাল পেশিতেও তোমার হচ্ছে গিয়ে কোনো সিগন্যাল আসবে না। তাহলে ইন্টারকোস্টাল পেশি প্রশ্বাসের সময় সংকোচন হচ্ছিল, এখন কি হবে, প্রসারণ হবে। তাহলে প্রসারণ হলে দেখো এখানে পরশুকাটা কিন্তু নিচে নেমে যাবে, আমরা পড়েছিলাম কি সংকোচনের সময় উপরে উঠে যায়, আবার এখন প্রসারণ যেহেতু হচ্ছে তাহলে দেখো পরশুকাটা নিচে নেমে যাবে, এই যে ছবিটা খেয়াল করো, একবার উপরে উঠছে আবার কিন্তু নিচে নেমে যাচ্ছে, কারণ তখন ইন্টারকোস্টাল পেশি প্রসারণ হচ্ছে। আচ্ছা, তাহলে পরশুকা যদি নিচে নেমে যায় তাহলে আমাদের ওই যে সম্মুখ পশ্চাৎ ব্যাসটা আবারও কমে যাচ্ছে, সেটা হ্রাস পাচ্ছে। অন্যদিকে এদিকে কি হচ্ছে, ফ্রেনিক স্নায়ুটা তোমার হচ্ছে গিয়ে মধ্যচ্ছদায় হচ্ছে গিয়ে উদ্দীপনাটা আর পরিবহন করছে না, উদ্দীপনা পরিবহন না করার কারণে মধ্যচ্ছদায় প্রসারণ ঘটছে এবং প্রসারণের সাথে মধ্যচ্ছদা উপরে উঠে যাচ্ছে। দেখো এখানে মধ্যচ্ছদাটা আবার উপরে উঠে যাচ্ছে, যদি মধ্যচ্ছদা যখন উপরে উঠে যায় তখন কি হচ্ছে, বায়ুটা বাইরে বের হয়ে যাচ্ছে, মানে আমাদের নিঃশ্বাস হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বের হয়ে যাচ্ছে। তাহলে মধ্যচ্ছদা উপরে উঠে গেলে আমাদের কি হচ্ছে, লম্বভাবে যে ব্যাসটা এটাও আবার কমে যাচ্ছে। ঠিক প্রশ্বাসের উল্টো প্রক্রিয়াটাই হলো নিঃশ্বাস, প্রত্যেকটা জিনিসের উল্টা জিনিসটা এখানে ঘটবে। তাহলে দেখো যদি লম্বভাবে ব্যাসটা লম্বলম্বী ব্যাস কমে যায় এবং এই যে সম্মুখ পশ্চাৎ ব্যাস সেটাও যদি কমে যায়, তাহলে পুরো বক্ষের ব্যাসটা কিন্তু আমাদের কমে যাচ্ছে। তাহলে বক্ষের ব্যাস যদি কমে যায় তাহলে আমাদের কি হবে, দেখো বক্ষের আয়তনটা কমে যাবে, ডেফিনেটলি বক্ষের আয়তন কমে গেল। তাহলে বক্ষের আয়তন কমে গেলে এই যে আবারও বয়েলের সূত্রটা আমরা যদি খাটাই, তাহলে দেখো বক্ষের আয়তন আমরা পড়ে আসছি একটু আগে যে বয়েলের সূত্রে যে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p, তার মানে যদি আয়তন বেড়ে যায় তাহলে চাপ কমে যাবে। তাহলে এখানে দেখো উল্টা জিনিসটা ঘটছে, তাহলে যদি আয়তন কমে যায় তাহলে চাপ বেড়ে যাবে, প্লুরার উপরে চাপ। আবারও বলি, প্লুরাটা কি ছিল, প্লুরাটা ছিল আমাদের যে ফুসফুসের আবরণীটা। তাহলে প্লুরার উপরে যখন চাপ কমে যাচ্ছে তখন ফুসফুসের উপরে, প্লুরার উপরে চাপটা যখন বেড়ে যাচ্ছে এখানে কমে যাওয়ার কারণে তখন ফুসফুসের উপরে চাপটাও বেড়ে যাচ্ছে। তাহলে তোমার হচ্ছে গিয়ে তখন ফুসফুসের আয়তনটা কি হবে, আবার ওই সূত্রটা চিন্তা করো যে ব্যস্তানুপাতিক, চাপ আর আয়তন ব্যস্তানুপাতিক। তাহলে তোমার হচ্ছে গিয়ে চাপ যখন বৃদ্ধি হচ্ছে তাহলে ফুসফুসের আয়তনটা কি হবে, এই যে কমে যাচ্ছে ফুসফুসের আয়তনটা। এবং ফুসফুসের আয়তন যখন কি কমে যাবে তখন কি হবে, তুমি দেখো একটা বেলুনের কথা চিন্তা করো, একটা বেলুনের যখন তোমার হচ্ছে কি ওর আয়তনটা কমে যাবে তখন বেলুনটাকে যখন তুমি চাপ দিয়ে ওর আয়তনটা কমিয়ে ফেলবা তখন কি হবে, ওর ভেতর থেকে গ্যাসটা কিন্তু বাইরে বের হয়ে যাবে। সো এখানেও সেম, আমাদের ফুসফুসটা তো একটা বেলুনের মতো, এখানে বাতাস আসছে বাতাস বের হচ্ছে, সো এই যে কার্বন ডাইঅক্সাইডটা তখন বের হয়ে যাবে। সো কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেলে আমরা সেটাকে কি বলি, আমরা সেটাকে নিঃশ্বাস বলি। তাহলে দেখো নিঃশ্বাসটা সম্পন্ন হয়ে গেল। তাহলে এখানে এই যে দেখো তোমার হচ্ছে গিয়ে এটা উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে যাওয়ার কারণে তখন এদিক দিয়ে তোমার হচ্ছে গিয়ে ফুসফুসের আয়তনটা কমে যাবে, ফুসফুস থেকে বায়ুটা মানে কার্বন ডাইঅক্সাইড তোমার হচ্ছে বাইরে বের হয়ে যাবে।